শুরু করছি তুতেনখামেনের দ্বিতীয় রত্ন নবম পর্ব। কায়রো মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় ১৯০২ সালে। এখন আবার নতুন করে আরেক জায়গায় তাকে বানানো হচ্ছে। তার উদ্বোধন হওয়ার কথা 1 নভেম্বর 2025। কিন্তু মজার ব্যাপার হলো তার আগেই এই চুরিটা হয়ে গেল। এখন কথা হচ্ছে ভিডিওতে যে জন্তুটিকে দেখা দেখা যাচ্ছে চুরি করতে, সেই জন্তুটি অবিকল মিশরীয় মাইথোলজির দেবতা, যাকে অনেকে বলে দ্য গড অব দ্য আন্ডারওয়ার্ল্ড, বাবির মতো দেখতে। এই বাবি অত্যন্ত রাগী একজন দেবতা এবং বন্য দেবতা, এবং এই বাবির দায়িত্ব হচ্ছে গেটওয়ে অব দ্য আন্ডারওয়ার্ল্ডকে প্রোটেক্ট করা, রক্ষা করা, এবং আফটার লাইফে যখন একজন মানুষ যায়, অর্থাৎ মৃত্যুর পরের জীবনে যখন একজন মানুষ প্রবেশ করে, তাকে রক্ষা করা। এছাড়াও এই বাবি সিক্রেট টেক্সট অফ দ্য আন্ডারওয়ার্ল্ডকে প্রোটেক্ট করে। এখন বাবি চুরিটা করেছে না মিশরীয় কিংবদন্তির এই পোশাক, একটি পোশাক পরে কোনো মানুষ এই চুরিটা করিয়েছে, সেটা তো বিচার সাপেক্ষ। দীর্ঘক্ষণ কথা বলার ধকল সামলানোর জন্য রাজু একটু থামলো এবং এক গ্লাস জল উদরক্ষণ করলো। জিজ্ঞাসু দৃষ্টিতে এরপর তার দুই বন্ধু পল্লব এবং সন্ময়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তার দুই বন্ধুও পরস্পরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে শূন্য দৃষ্টিতে আবার রাজুর দিকে তাকালো। ঠিক ওই সময় তাদের ঘরের কলিং বেলটি আর্তচিৎকার শুরু করলো। যেহেতু ঘরটি পল্লবের, পল্লব দৌড়ে এসে দরজা খুলল। খুলতেই দেখলো এক আধুনিকাকে। বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে, গঠন দোহারা, অনেকটা খেলোয়াড়দের মতো, লম্বায় আন্দাজ ৫ ফিট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল লম্বা এবং কালো। হাম আন্দার আ সকতা হ্যায় ক্যা? কথা শুনে বোঝা গেল অবাঙালি এবং ইউপি বা বিহারের লোক। আইয়ে বলিয়ে ক্যা চাইয়ে আপকো? বলতে উনি যা বললেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে উনি ইতিহাসের ছাত্রী, JNU-তে পড়াশোনা করেন। ওনার গবেষণার বিষয় হলো ইজিপশীয় রাজাদের খেলাধুলার বস্তুসমূহ। যে বস্তুটি কায়রো মিউজিয়ামের থেকে চুরি হয়েছে সেটাও একটা খেলাধুলার সামগ্রী, একটা বোর্ড গেম। উনি সেই ব্যাপারে যখন কায়রোতে তার প্রধান কিউরেটর রাজুর মামার সাথে যোগাযোগ করে, তখন উনি জানতে পারেন যে সেটি চুরি গেছে, আর আপনারা সেটাকে উদ্ধার করার জন্য ওনাকে সাহায্য করছেন। আমাকে বললেন আপনাদের সাথে দেখা করতে এবং আমি যেন আপনাদেরকে একটু সাহায্য করি, কারণ হয়তোবা এই ঈশ্বরীয় রাজাদের বোর্ড গেম নিয়ে আপনাদের বেশি একটা ধারণা নেই। আচ্ছা, সে তো ভালো কথা, আসুন এই সোফাটিতে বসুন, আমি আমার বন্ধুদের ডেকে আনছি। বলে পল্লব ভেতর থেকে তার বাকি দুই বন্ধুকে ডেকে আনলো। ডাকার আগে অবশ্য এই মহিলা সম্বন্ধে এবং তার আসার কারণ সম্বন্ধে সংক্ষেপে তার দুই বন্ধুকে অনুধাবিত করল। নমস্কার, আমি রাজু। আমার মামাই হলেন ওই মিউজিয়ামের কিউরেটর। আমিও ইতিহাসের ছাত্র, কিন্তু আমি ঐতিহাসিক বোর্ড গেম নিয়ে অতটা পারদর্শী নই। আপনি আসাতে আমাদের সুবিধেই হবে। রাজু একটু সময়ের জন্য থামলো। সেই সুযোগে মিস আনশিকা, হ্যাঁ ওই মহিলার নাম মিস আনশিকা, প্রতি নমস্কার করে বললেন, কি জানতে চান বলুন। তার আগে আমি কি জানি সেটা বলি। তুতেনখামেনের এই বোর্ড গেমটি তার একটি অন্যতম প্রিয় সামগ্রী ছিল। এর জন্য অনেক ঐতিহাসিক একে তুতেনখামেনের দ্বিতীয় রত্ন বলে সম্বোধন করে। এটা নিরেট সোনা দিয়ে তৈরি, সাথে খেলার ঘুঁটি ছিল 10টি, দুটি বিভিন্ন রঙের। সাদা ছিল 5টি, কালো ছিল 5টি, যেগুলি আবার হিরে দিয়ে তৈরি। বোর্ড গেমটা তৈরি করতে ওনার প্রায় 5 বছর লেগেছিল, আর এখনকার সময়ের দাম কয়েক কোটি টাকার বেশি।
এই বোর্ড গেমটির উৎপত্তি হয় অবশ্য 2500 খ্রিস্টপূর্বাব্দে। অনেকে এটাকে 1300 খ্রিস্টপূর্বাব্দেও এর উদ্ভাবনের কথা বলা হয়, যদিও কে এটি বানিয়েছে বা কে আবিষ্কার করেছে সে সম্বন্ধে আজও কিচ্ছু জানা যায়নি। যাই হোক, এখনকার সময়ে এর দাম অনেক, কয়েক কোটি টাকার বেশি, চোরা বাজারে তো আরও বেশি। এই জিনিসটার প্রতি অনেক দিন হলেও একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্রুপের নজর ছিল, ওরা সুযোগ খুঁজছিল। কায়রো মিউজিয়ামের যে নতুন শিফটিং হবে নতুন একটি জায়গায়, সেই নিয়ে ওখানকার লোকেরা হয়তো ব্যস্ত ছিল, এবং সেই ব্যস্ততার জন্য নিরাপত্তার দিকে হয়তো নজর কমে গেছিল, এবং সেই সুযোগেই ঝোপ বুঝে কোপ এরা মেরে দিয়েছে, আর বস্তুটিও তারা চুরি করে নিয়েছে। এই বোর্ড গেমটার নাম ছিল সিনেট, তাই না? এতক্ষণ চুপ থেকে পল্লব হঠাৎই বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছেন, সিনেট মানে হলো পাস অর পাসিং থ্রু, অর্থাৎ কোনো কিছু পাস করতে গেলে সিনেটে যেতে হয়। এই খেলাটিকে ইজিপশীয়রা তাদের মৃত্যু পরবর্তী যে জীবন অর্থাৎ আফটার লাইফের মতো করে বানিয়েছে। আফটার লাইফে যেমন একটি মানুষের আত্মাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই পরীক্ষা যদি পাশ করে তবেই সে মোক্ষ লাভ করতে পারে, এই গেমটিতেও একদম সেম নিয়ম ফলো করা হয়। এই গেমটিতেও অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে খেলোয়াড়দের যেতে হয়, এবং সর্বশেষে যখন খেলোয়াড় তার গুটিগুলোকে 30টা খোপের এই বোর্ডের সমস্ত খোপ পার করে দিতে সক্ষম হয়, তখন সেই খেলোয়াড়কে জয়ী বলে ঘোষণা করা হয়। দুটি খেলোয়াড়ের মধ্যে এই গেমটা খেলা হয়। যে খেলোয়াড় আগে তার 5টি গুটিকে পার করতে পারবে সে খেলোয়াড় জিতে যাবে। আচ্ছা, এই গেমটিতে একটা বোর্ড আছে যেটা একটা তেপায়ার উপরে লাগানো থাকে। তেপায়াটা সাধারণত আইভরি বা এবনি দিয়ে তৈরি করা হয়, বাট বোর্ডটা নিরেট সোনা দিয়ে তৈরি। তুতেনখামেনের ক্ষেত্রে সেটা ছিল। আর এই যে বোর্ডটা দাবার বোর্ডে যেমন 64টা খোপ আছে, এই বোর্ডে 30টা খোপ আছে। 30টা খোপ আবার 3টে রো আর 10টি কলামে সাজানো। প্রত্যেক প্লেয়ারের কাছে আছে 5টি করে 2টি ভিন্ন কালারের গুটি। এই গুটিগুলো সাদা বা কালো হতে পারে, হয়তো 3টে সাদা 2টি কালো, অথবা 3টে কালো 2টি সাদা, কিন্তু 2টি ভিন্ন রঙের হতে পারে। আচ্ছা, প্রথমে 10টা গুটিকে সাজানো হয় প্রথম রোতে, অর্থাৎ 1 নম্বর রো থেকে 1 নম্বর খোপ থেকে 10 নম্বর খোপ অবধি 10টি গুটিকে সাজানো হয়, আর সেটা সাজানো হয় প্রথম রোতে। আচ্ছা, এর সাথেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে হবে। দুটি এক কালারের গুটি কখনো পাশাপাশি থাকতে পারবে না। একটা সাদা হলে পরেরটা কালো হবে, একটা কালো হলে পরেরটা সাদা হবে। প্রথম 5টা গুটি একজন খেলোয়াড়ের হবে, পরের 5টা গুটি আরেকজন খেলোয়াড়ের হবে, কিন্তু দুটি এক কালারের গুটি পাশাপাশি বসতে পারবে না। সাদা কালো এইভাবে থাকতে হবে। তারপর যেরকম লুডোতে আমরা ডাইস ফেলি, এখানেও ডাইস ফেলা হয়, কিন্তু এই ডাইস আর লুডোর ডাইস কিন্তু এক নয়। এই ডাইসটা অনেকটা মহাভারতের যে পাশা খেলা হয়েছিল সেই পাশা খেলার ডাইসের মতো। মহাভারতের পাশা খেলার ডাইস ছিল 2টি, সেটা দেখতে কাঠির মতো। মহাভারতেই বলা আছে শকুনির বাবার হাত দিয়ে সেই 2টি কাঠির মতো ছক্কা বানানো হয়েছিল, যেটা দিয়ে শকুনি দান দিত। কিন্তু এখানে সেরকম 4টি কাঠির ছক্কা আছে। 4টি কাঠির একদিকে কালো রং থাকতো, অন্য দিকটার কোনো রং থাকতো না, অথবা
সাদা রং থাকতো। আর দান যখন দেওয়া হতো একই সাথে চারটি কাঠিকে ছোড়া হতো। অর্থাৎ দান দেওয়া বলতে ওটাকেই বলা হতো যখন চারটি কাঠিকে একজন খেলোয়াড় তার হাতের মধ্যে সাফলিং করে একটা জায়গায় ফেলতো। এবার এই ফেলার সময় এরকম হতো যে আহ, কোনো কাঠির কালো দিক উপরে থাকতো, কোনো কাঠির সাদা দিক উপরে থাকতো। সেই বুঝে খেলোয়াড় তার গুটিগুলোকে এগোতে পারত। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে গুটিগুলো সবসময় এগোতে পারে, পেছোতে পারে না। আর প্রথম রোতে গুটিগুলো বাঁ থেকে ডান দিকে যায়, দ্বিতীয় রোতে ডান থেকে বাঁ দিকে যায়, তৃতীয় রোতে বাঁ থেকে ডান দিকে যায়। অর্থাৎ বাঁ ডান, ডান বাম, বাঁ ডান। ঠিক আছে? আর কিভাবে যায়? যদি চারটির মধ্যে একটি কাঠির কালো দিক উপরে থাকে তাহলে এক ধাপ গুটিটা এগোতে পারে। এক ধাপ মানে একটা খোপ এগোতে পারে। যদি সেটা প্রথম রোতে থাকে সেই গুটিটি, তাহলে বাঁ থেকে ডানের দিকে যাবে। যদি দ্বিতীয় রোতে থাকে তাহলে ডান থেকে বাঁয়ের দিকে যাবে। যদি তৃতীয় রোতে থাকে তাহলে আবার বাঁ থেকে ডানের দিকে যাবে, এরকম। আচ্ছা, যদি দুটি কালো উপরে থাকে তাহলে দুই ধাপ, যদি তিনটি কালো থাকে তাহলে তিন ধাপ, যদি চারটে কালো থাকে তাহলে চার ধাপ, যদি একটা কালো উপর দিকে না থাকে তাহলে পাঁচ ধাপ। এবার যখন একটা কালো বা চারটে কালো উপরে থাকে অথবা একটা কালোও উপরে না থাকে তখন খেলোয়াড় আরেকবার দান পায়, না হলে পরের জনকে দিয়ে দিতে হয়, মানে অপোনেন্টকে দিয়ে দিতে হয়। ঠিক আছে? এইবার কি হয়, এইভাবে তো খেলা চলতে থাকে। একবার একজন খেলোয়াড় দান দেয়, আরেকবার আরেকজন খেলোয়াড় দান দেয়। খেলতে খেলতে কি হয়, যে খেলোয়াড় আহ, যে খেলোয়াড় প্রথমে তার পাঁচটি গুটিকে ওই 30 খোপের বোর্ড থেকে পার করিয়ে নিতে পারবে, সে খেলোয়াড় জিতে যাবে। এটা আমি আগেও বলেছি। ঠিক আছে? এবার এখানে কিন্তু কিছু শর্ত আছে। গুটিগুলোকে বোর্ড থেকে বেরোতে হলে খোপ নম্বর 26 আর খোপ নম্বর 30 তে একবার হলেও আসতে হবে। খোপ নম্বর 26 এবং 30-এ একবারও না এসে কোনো গুটি পারাপার হবে না। আচ্ছা, আবার 27 নম্বর খোপে যদি কোনো গুটি এসে পড়ে তবে সেটিকে 15 নম্বর খোপে ফিরে যেতে হবে। আরো আছে, শেষ হয়নি। অংশিকা একটু থেমে বললেন, বলো কি? তিন বন্ধু একসাথে বলে উঠল, হ্যাঁ। খোপ নম্বর 28-এ গেলে গুটিগুলো শুধু তিন ধাপই এগোতে পারবে, দুই ধাপ বা এক ধাপ হলে এগোতে পারবে না। খোপ নম্বর 29-এ গেলে শুধু দুই ধাপ এগোতে পারবে, এক ধাপ পারবে না, তিন ধাপও পারবে না। আর যদি 30 নম্বর খোপে যায় তখন কিন্তু একটি ধাপই এগোতে পারবে। আচ্ছা, যদি কোনো গুটি বিপক্ষের গুটির উপরে চলে আসে তখন কি হবে? তখন কি হবে? পল্লবের প্রশ্ন। বলছি, দাঁড়ান না, এত অধৈর্য হচ্ছেন কেন? যদি বিপক্ষের ঘুটির উপর আপনার ঘুটি এসে পড়ে তবে বিপক্ষের ঘুটি চলে যাবে আপনার ঘুটির জায়গায়, আর আপনার ঘুটি চলে আসবে বিপক্ষের ঘুটির জায়গায়। আর এটা তখনই হবে যখন বিপক্ষের ঘুটি আপনার ঘুটির থেকে এগিয়ে আছে বা এগিয়ে থাকবে। তার মানে একটা শপিং হবে। আচ্ছা, এইটা আবার হবে না কখন বলুন তো? যখন পরপর দুটি বা তিনটে গুটি বিপক্ষের অন্য রঙের যদি থাকে তাহলে আপনি ওকে পার করতে পারবেন না। আপনি যে জায়গায় আছেন সে জায়গাতেই ফিরে আসতে হবে। এই দুটি গুটি যদি থাকে একে বলা হয় ব্লকেজ, আর তিনটে গুটি যদি থাকে তাকে বলা হয় ব্যারিয়ার।
যতক্ষণ না এই কম্বিনেশন ভাঙে ততক্ষণ অবধি আপনি এই ব্যারিয়ারকে ভাঙতে পারবেন না। বোঝা গেল? যতক্ষণ না এই কম্বিনেশন ভেঙে যায় ততক্ষণ অবধি আপনি আপনার ঘুটিকে পারাপার করাতে পারবেন না। বাপরে, এ তো অনেক নিয়ম। হ্যাঁ, জেনে রাখুন, খোপ নম্বর 15কে বলে হাউস অফ রিবার্থ, 26কে বলে হাউস অফ হ্যাপিনেস, 27কে বলে হাউস অফ ওয়াটার। এর জন্য যেই 27 নম্বরে আপনি পড়বেন, আপনার গুটি পড়বে, আপনি ফিরে চলে আসবেন হাউস অফ রিবার্থে 15 নম্বর খোপে। 28 নম্বর খোপকে বলে হাউস অফ থ্রি ট্রুথস, যার জন্য 28 থেকে আপনি যদি এগোতে চান তাহলে আপনাকে 3 ধাপই এগোতে হবে, 2 বা 1 ধাপ হবে না। 29কে বলে হাউস অফ রি অ্যাটনমেন্ট, আর সর্বশেষ 30কে বলে হাউস অফ হোরাস। ইজিপশীয় মাইথোলজিতে হোরাসই বিচার করে যে আপনি মুক্তি লাভ করবেন না করবেন না। সে আপনার আত্মাকে ওজন করবে একটি দাঁড়িপাল্লায়, সেই ওজনে আপনার পাপ পুণ্যর বিচার হবে। সেই পাপ পুণ্য বিচার করবে যে আপনি কি এগিয়ে যাবেন, মোক্ষ লাভ করবেন, না আপনি আবার নরকে নিক্ষিপ্ত হবেন। তাই এই ঘরকে হোরাস বলে। এই বোর্ডেও তো তাই হয় না, 30-এর পরে 31-এ গেলেই আপনি মুক্তি লাভ করেছেন, আপনি জিতে গেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইবার এইভাবে যে খেলোয়াড় প্রথম তার 5টি গুটিকে 30 থেকে 31-এ পাঠিয়ে দিতে পারবে সে জিতে যাবে। বোঝা গেল? এতক্ষণ 3 বন্ধু হাঁ করে মিস অংশিকার কথা শুনছিল। এবার তারা একটু সম্বিত ফিরে ফিরে পেল। রাজু বলল, একটা প্রশ্ন করতে পারি? শেষ হলো তুতেন খামেনের 2য় পর্বের 9ম অধ্যায়, বা তুতেন খামেনের 2য় রত্নের 9ম অধ্যায়। আগের অধ্যায়গুলো শুনতে হলে আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। একটার পর একটা অধ্যায় চলে আসবে, সেগুলো শুনেই এই 9ম অধ্যায়টি শুনুন, তাহলে বুঝতে পারবেন। কেমন হলো 9ম অধ্যায় অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টে সেটা বলবেন, যাতে আমি নিজেকে আরও আরও ভালো গল্প আপনাদের জন্য পেশ করতে পারি। আর সবার উপরে সঙ্গে থাকবেন। 10ম অধ্যায় আশা করি খুব শিগগিরই পোস্ট করতে পারবো। ততক্ষণ অবধি বিদায়, শুভ সন্ধ্যা আবারও।